চলো আজকে ব্যাংকিং এর নাম্বার সিস্টেম আর রেশিও প্রপারশন দুটোকে একসঙ্গে কভার করাবো। এটা শুরু করার আগে একটা বেসিক জিনিস, যেটা আমাদের ক্লাস যারা আগে করেছে তারা অনেকটাই জানো, আর যারা জানো না তারা একটু এটা একটু প্র্যাকটিসের মতো করে নাও। জানো না ফার্স্টে কিছু ফর্মুলা দিয়ে স্টার্ট করবো। চলো ফার্স্ট স্টার্ট করি। তো দেখো এখানে নাম্বার সিস্টেম আর রেশিও প্রপোর্শনের ব্যাপারটাকে আমি কভার করাবো। তো কিছুটা নাম্বার সিস্টেম তারপর রেশিও প্রপোর্শন কমপ্লিট করাবো। তো এই জায়গাটা একটু আচ্ছা, তার আগে আমাদের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের একটা চ্যাপ্টার কভার হয়ে গেছে, রিজনিং এর একটা চ্যাপ্টার কভার হয়ে গেছে। তার অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছি, অ্যাসাইনমেন্ট গুলো কোশ্চেন অ্যানসার সবই আছে। আশা করি তোমরা প্র্যাকটিস করছো সেগুলো। প্রত্যেক দিনে যতটা তোমরা দেবো সেটার মধ্যে প্র্যাকটিসটা করে রাখার চেষ্টা করো। কিছু বেসিক ফর্মুলা দিয়ে স্টার্ট করব। সেটা ফার্স্ট ফর্মুলা যেগুলো আছে আমাদের কাছে, সেটা হচ্ছে ধরো ফার্স্ট a প্লাস b তার হোল স্কয়ার। কারণ কি এই জিনিসগুলো লিখে রাখছি, পরে তোমাদের কাজে লেগে যাবে। a প্লাস b তার হোল স্কয়ারটাকে আমরা ফর্মুলা তো মুখস্থ করেই, তো করার আগে যদি আমি এটাকে এইভাবে ভাবি যে a প্লাস b গুণ a প্লাস b, তাহলে আমরা কি বুঝবো? এবার তুমি যদি গুণ করো তাহলে কি আসবে? a আর a গুণ করলে a স্কয়ার, a আর a গুণ করা হয়ে গেল, মানে এর সঙ্গে একবার a এর গুণ হয়ে গেল, এর সঙ্গে একবার b এর গুণ হয়ে গেল। মানে এইভাবে যোগ বিয়োগ করতে হয় আর কি। ছোট ছোট জিনিস আসে ব্যাংকে, খুব বেশি জিনিস আসে না। b এর সঙ্গে a, b কে অ্যালফাবেটিক্যাল অর্ডারে a b লিখে দাও, এবং প্লাস b এর সঙ্গে এটা গুণ করলে b স্কয়ার। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি এখানে ইজিলি বুঝতে পারছো যে a প্লাস b, এই ব্যাপারগুলো আমি যদি স্কয়ার যোগ করি, এরকম এই a b দুটো আছে, দুটো a b আছে, তার মানে আমি এখানে লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। খুব বেসিক ফর্মুলা আমরা করেছি, জাস্ট এই একটা রূপ দিয়ে দিলাম। কারণ কি অনেক সময় কোন কোশ্চেন গুলো এই আকারে থাকতে পারে, a আর b ভাবে লিখবে না। ধরো 87 প্লাস 33 স্কয়ার এরকম ভাবে লিখে দিল, বা 87 বা কিছু একটা সংখ্যা দিয়ে দিল, এইভাবে ফরম্যাটে লিখতেই পারে। এটা এক নাম্বার দিলাম। দুই নাম্বার যদি তুমি এখানে a মাইনাস b করো, a মাইনাস b তার হোল স্কয়ার করো, এটাকে এইভাবে লেখো, এটাকে এইভাবে লেখো যে a প্লাস মাইনাস b তার স্কয়ার। তাহলে কি যতগুলো জায়গায় b আছে ততগুলো জায়গায়, যেরকম এটার ফর্মুলা এইখানে এক a এর জায়গায় a লিখবো, এখানে a এর জায়গায় a লিখবো, b এর জায়গায় তুমি মাইনাস b লিখে দেবে। হ্যাঁ, এখানে b এর জায়গায় মাইনাস b সেটা লিখে দেবে, এবং এই এই জিনিসটাই আর কি কভার করা হয়। তো তাহলে তুমি যদি এইখানে যাই, তাহলে এটা অটোমেটিক্যালি a স্কয়ার প্লাস 2ab হতো। ধরে আমি যদি এটা ফর্মুলা যাই 2 ইনটু a ইনটু মাইনাস b, হ্যাঁ, প্লাস মাইনাস b তার স্কয়ার। তাহলে তোমার এটার অ্যানসারটা কত আসবে? a স্কয়ার, এটার অ্যানসার তোমার এইভাবে চলে আসছে a স্কয়ার, এই যে প্লাস আর মাইনাস গুণ হয়ে আছে তার জন্য মাইনাস 2ab, আর মাইনাস আর দুটো মাইনাস b স্কয়ার মানে মাইনাস মাইনাস এর প্লাস b স্কয়ার। তাহলে এইভাবেই ফর্মুলা তৈরি হয়, ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে যেগুলো কাজে লাগে, সেগুলো জিনিস দেখাবো আমি ব্যাংকিং কনসেপ্টে এগোচ্ছি যখন। তাহলে এইখানে তুমি আরেকটা যেটা খুব ফর্মুলা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা। সেটা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। এটা মাথায় রেখে দিও, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে অনেক সময়। এটা অনেক রকম ভাবে ক্যালকুলেশন কাজে লাগে।
4 নম্বর একটা 4 নম্বরের একটা ফর্মুলা আছে, সেটা সেটা তুমি এইভাবে a প্লাস বি প্লাস সি তার স্কোয়ার হিসাবে মাথায় রেখে দাও। হ্যাঁ, এই তিনটার স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, তো এটা জাস্ট মেলানোর জন্য এইভাবে লিখলাম, এসি লিখতে পারো এখানে সি এর জায়গায়। তো এটা তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, এবং এই রিলেটেড কোশ্চেন কিরকম আসতে পারে আমি বলে দিচ্ছি। ধরে নাও তোমাকে এইভাবে এটা গুণের আকারে a প্লাস b দিয়ে গুণের আকারে সেরকম কিছু হয় না, এইখানে যেরকম গুণের আকারে আসে তার জন্য বলি এটা দরকার পড়বে। যেরকম তোমাকে ধরো দিয়ে দিল এরকম সংখ্যা একটা দিল, এটাকে অ্যাপ্লাই করতে হবে। যেরকম ধরো দিল 875 ইন্টু 877, ঠিক আছে, এটা তোমাকে গুণ করতে বলেছে। তো তুমি দেখছো যে এটা তো অনেক বড় গুণের আকার, তো সেটাকে তুমি দেখো এই ফরম্যাটে কিভাবে অ্যাপ্লাই করা যায়। আমি এটা লিখতে পারি 876 মাইনাস 1 লেখা যায়, আবার এখানে লিখতে পারি 876 প্লাস 1। তাহলে তোমার এখানে চলে আসছে 876 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এটা গুণ না দিলেও, হ্যাঁ গুণ না দিলেও বলতে পারে যে এই দুটো গুণ হয়ে আছে, কত এর সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়, মানে স্কোয়ার নাম্বার হবে, এর সঙ্গে কত অ্যাড করলে দ্য নাম্বারস আর বিকাম স্কোয়ার, বা তখন তুমি বুঝতে পারছো যে এর সঙ্গে এরকম টাইপের অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন তোমার কাছে থাকে। এর সঙ্গে যদি প্লাস 1 করা হয় তাহলে এটা কেটে ধরে এটা পূর্ণবর্গ সংখ্যাতে আসবে, কিন্তু তুমি যদি এইভাবে গুণ করতে যাও অনেক রকম সময় লেগে যাবে। তো এটা অ্যাপ্লিকেশন বেস থাকবে, থাকে, ব্যাংকিং এ খুব একটা আসে না, কিন্তু একটা দুটো চলে আসতে পারে, যেহেতু আরআরবি কোশ্চেন আরআরবি তে চলে আসতে পারে। ঠিক আছে, ক্লার্কে আসে, প্রিয়তে খুব একটা সময় নেই, প্রিয়তে এত টপিক আছে তো এইগুলো আসার সময় নেই। কিছু কিউব বেসিস কোশ্চেন গুলো, হ্যাঁ কিউব বেসিস কোশ্চেনটা আসে পরীক্ষায়। একটু আমি দেখিয়ে দিই এটার কিউব বেসিসের। ফার্স্ট যদি আমি যাই, a প্লাস বি তার কিউব, তো এটা মানে কি? এটা মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। তাহলে এবার এই দুটো যদি গুণ করা হয় a প্লাস বি a প্লাস বি, তাহলে আমি পেয়েছি কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা পাওয়া গেছে। আবার তার সঙ্গে a প্লাস b গুণ হয়ে আছে। এবার যদি আমি এটাকে এখানে লিখি তাহলে জিনিসটা একটু বড় হবে, তার জন্য নিচে লিখছি। ধরো আমি এখান থেকে লেখা শুরু করছি, তার মানে প্রথমে তুমি এইভাবে করবে, মানে এর সঙ্গে এটা গুণ করলে, বা তুমি যদি এক ধার থেকে যাও, যদি আমি আগের মতো যদি এক ধার থেকে যাই, মানে এই পোর্শনটার সঙ্গে এই দুটো গুণ করতে হবে, তারপরে এই পোর্শনের সঙ্গে এই দুটো গুণ করতে হবে, তারপরে এই পোর্শনের সঙ্গে এই দুটো গুণ করতে হবে। ধরে ধরে গুণ করতে হবে। কিরকম? ধরো ফার্স্টে আমি নিলাম a স্কোয়ার আর a গুণ করলে কত হবে? a কিউব হয়ে গেল। a স্কোয়ার আর b গুণ করলে কি হবে? প্লাস, গুণ তো যাবে না, ওটা পাশাপাশি বসে যাবে, a স্কোয়ার ইন্টু b হয়ে বসে গেল, প্লাস এটার কাজ শেষ, এর কাজ শেষ হয়ে গেল। এবার 2ab এর সঙ্গে গুণ করব, 2ab এর সঙ্গে যখন এটা গুণ করতে যাব তো a আর a এর সঙ্গে গুণ হয়ে যাবে, তার মানে 2a স্কোয়ার b হয়ে যাবে। ঠিক আছে, এবার ধরো প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস, এখানে 2ab এর সঙ্গে b যখন গুণ করতে যাব তখন 2a থাকবে, এখানে b স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার এটার কাজ হয়ে গেল। এ বি আর বি গুণ করে বি স্কোয়ার হয়ে যাবে, এটা পড়ে থাকবে। দেন এইখানে দেখো বি স্কোয়ার আর এ যদি গুণ করি তখন এ বি স্কোয়ার, কেন আগে বি স্কোয়ার লিখলাম না, কারণ অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখবো, নাহলে খুঁজতে অসুবিধা হবে। আর এখানে বি স্কোয়ার প্লাস বি করলে তোমার চলে আসছে বি, এবং এখান থেকে তুমি ইজিলি এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারবে যে ইকুয়াল টু এখানে কত আসছে, এ কিউ রেখে দিলাম। এবার ধরো এ স্কোয়ার বি আর এ স্কোয়ার বি, তাহলে এখানে কিছু নেই, মানে একটা এ স্কোয়ার বি আছে, এখানে দুটো এ স্কোয়ার বি আছে, তার মানে এখানে প্লাস 3a স্কোয়ার বি। এখানে এ বি স্কোয়ার মানে এখানে প্লাস দুটো এ বি স্কোয়ার একটা এ বি স্কোয়ার মানে 3ab স্কোয়ার প্লাস বি কিউ।
তাহলে এইভাবেই ব্যাপারটা হয় আর কি, a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলাগুলো এইভাবে হয়, ঠিক আছে। আর এই এটার অনেকগুলো ভাবে ভাগ করা যায়, সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমি দেখে নিই, যদি এটা এটা যদি আমি a মাইনাস বি তার হোল কিউব করি, তখন তুমি ওই জাস্ট প্লাস বি এর জায়গায় যেরকম স্কোয়ারটা করেছিলাম, প্লাস বি এর জায়গায় মাইনাস বি বসে যাবে। তাহলে আমি এখানে কি হবে, এখানে a কিউব থেকে গেল, এখানে b একটাই আছে, তো এই b এর জায়গায় মাইনাস বি কনভার্ট করলে এটা মাইনাস হয়ে যাবে, তো মাইনাস 3a স্কোয়ার বি। হ্যাঁ, এখানে মাইনাস বি এর জায়গায় যদি মাইনাস বি তার স্কোয়ার করি, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো এখানে প্লাসই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো প্লাস 3ab স্কোয়ার, আর এখানে বি কিউব আছে, এখানে তিনটে মাইনাস বি যদি করি, তাহলে এখানে মাইনাস বি কিউব হয়ে যাবে, ঠিক আছে। এবার এই দুটো থেকে বিভিন্নভাবে চেঞ্জ করা হয়। যেরকম চেঞ্জ কিভাবে করা হয় দেখো, এখান থেকে আমি লিখতে পারি a কিউবটাকে, আর এখানে বি কিউবটাকে নিয়ে চলে আসলাম, প্লাস এখান থেকে লিখতে পারি 3ab কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি হয়ে গেল, a প্লাস বি পড়ে থেকে গেল। তাহলে আমরা a প্লাস বি তার হোল কিউব ইকুয়াল টু এটা লিখতে পারি। হ্যাঁ, এখানে কোশ্চেনটা কিরকম আসে, ধরো a প্লাস বি, এটাকে যদি এদিকে নিয়ে আসি, ধরে নাও বিভিন্ন বিভিন্ন আকার তোমাদেরকে একটু প্র্যাকটিস করে করে রাখতে হবে। এখানে যদি a কিউব প্লাস বি কিউবটাকে রাখতে চাই, তাহলে a কিউব প্লাস বি কিউবটাকে যদি রাখতে চাই, তাহলে এই সংখ্যাটা, মানে ধরো এই যে পোর্শনটা সেটা এইদিকে নিয়ে চলে আসছে, মাইনাস চলে আসছে, তার মানে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি, ঠিক আছে। তাহলে এইভাবেও আহ, এই সেম জিনিসটাই যখন আমি এখানে করতে যাব, হ্যাঁ, যেরকম এখানে যদি আমি করতে চাই, এখানে ধরো এই জিনিসটা লিখতে যাচ্ছি, তো এখানে a প্লাস, মানে a কিউব প্লাস বি কিউব, দেখো এটাও a কিউব প্লাস বি কিউব না, এখানে ধরো a কিউব মাইনাস বি কিউব আমি নিয়ে আসতে চললাম, তাহলে a কিউব মাইনাস বি কিউব যদি আনতে চাই, তাহলে এখানে কি আসবে, এটা এইদিকে চলে আসবে, তার মানে এখানে এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যেত, তাহলে এখানে a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab আর a মাইনাস বি। আর এক্সামে খুব বেশি আসে হচ্ছে এর পরের যে প্যাটার্নটা এখান থেকে আসছে, সেইটা, সেই ভাবটা বেশি আসে কি, এখান এখান থেকে ধরো এই ব্যাপারটা আসছে যে a কিউব প্লাস বি কিউব, এটা যদি কমন নাও, তাহলে a প্লাস বি ইন্টু, এটা পড়ে থাকবে দেখবে, a স্কয়ার, যদি এটা পড়ে রাখো, এখানে এখানে তাহলে কি, a প্লাস বি তো কমন নিয়ে নিলাম, তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার পড়ে থাকলো, মাইনাস a প্লাস বি তার হোল স্কয়ার মানে কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস আছে, আর মাইনাস 3ab পড়ে থাকলো, তো 3b মানে হচ্ছে প্লাস 2ab প্লাস 3b মাইনাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে, এটাই তো আসছে। হ্যাঁ, তো এখানেও ধরো এই জিনিসটা আসবে যে a কিউব মাইনাস বি কিউব যখন আসবে, তো এখানে a মাইনাস বি আর a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। তাহলে এই এই জিনিসটা গুণের আকারে ফর্মটা বেশি আসে এক্সামে। হ্যাঁ, এক্সামে গুণ আকারে যে ফর্মটা দেওয়া আছে, এটা একটু বেশি আসে, এটা একটু মাথায় রেখে দিতে হবে। আর একটা ইউনিভার্সাল একটা ফর্মুলা আসে, যে এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আসে, এখানে যদি আমি এটাকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে ধরো 3 নাম্বার, আমি এটা খুব ইম্পর্টেন্ট যেটা দিলাম, সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস সি, ঠিক আছে। তো এখানে abc এর ভ্যালু যদি বের করে abc কোনোভাবে যোগ বিয়োগ করে যদি 0 চলে আসে,
তো পুরোটা 0 চলে আসবে, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর মান হয়ে যাবে -3abc। তো এই তিনটে অ্যাপ্লিকেশন কম বেশি আসে। চলো আর কিছু আসে না খুব একটা। আর একটা ইম্পর্টেন্ট সিকোয়েন্সিয়াল নাম্বারগুলোর ফর্মুলাটা কয়েকটা বলে দিই তোমাদের, খুব এক্সামে আসে। ধরে নাও কোথাও লেখা আছে প্রথম 10টা সংখ্যা বা 100টা সংখ্যার যোগফল নির্ণয় করো, ঠিক আছে? সাম অফ ফার্স্ট n নাম্বার, এক নাম্বার দিলাম, সাম অফ ফার্স্ট n নাম্বার। হ্যাঁ, পরপর। তাহলে এটাকে একসঙ্গে সাম করলে কথা হয়, সাম মানে যোগফল, সাম করলে কি হবে n ইন্টু n প্লাস 1/2। এটা মাথায় রেখে দেবে, এটা কিন্তু এক্সামে আসে। কিরকম এটার অ্যাপ্লিকেশন তোমাদের এই প্যাটার্নটার অ্যাপ্লিকেশন তুমি পাবে একটা কোশ্চেন থেকে। যেরকম একটা আমি এক্সাম্পল যদি নিই, যে ধরো তোমাকে দেওয়া আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 97 প্লাস 98 প্লাস 99 প্লাস 100, এই পুরো সংখ্যাটা দেওয়া আছে। এবার এগুলো যোগফল বের করতে বলেছে। তো আমি এখান থেকে যোগফল কিভাবে বের করব? না, এখানে n নাম্বার বলতে ফার্স্ট n নাম্বার বলতে লাস্ট নাম্বারটাকেই বোঝানো হচ্ছে, মানে যতগুলো সংখ্যা। তাহলে এখানে এখানে n ইকুয়াল টু তোমার এখানে চলে আসছে 100, 100টা সংখ্যা আছে। তাহলে এটার যোগফল, এটার টোটাল যোগফল কত হবে? 100 গুণ 101/2, তাহলে 50, 5050। তাহলে তুমি ডাইরেক্টলি এত যোগ না করেও, তোমাকে যেরকম কেউ যদি বলে যে প্রথম 10টা সংখ্যার যোগফল বের করো, তুমি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 না করে এখানে 10টাকে, এখানে প্রথম 10টা সংখ্যার যোগফল তাহলে 10 হবে, 10টা সংখ্যা হবে। তাহলে n এর ভ্যালু 10টা দিয়ে পরপর হতে হবে, কিন্তু এই ফর্মুলার মেইন কনসেপ্টটাই হচ্ছে পরপর হতে হবে, এবং রেঞ্জটা তোমাকে বুঝতে হবে, যেখানে ফার্স্ট এই ক্যালকুলেশনটা 1 থেকেই শুরু হয়, ঠিক আছে? এটার সঙ্গে যুক্ত আরো 3টে ফর্মুলা আছে, সেই 3টে ফর্মুলা বেসিক ফর্মুলাটাতে যায়, যেগুলো ব্যাংকে আসে সেই রকম জিনিস। যেগুলো এক্সট্রা জিনিস সেগুলো আমি করাচ্ছি না। সাম অফ ফার্স্ট n অড নাম্বার, n অড নাম্বার মানে হচ্ছে ধরো 1 থেকে 100টার মধ্যে এইভাবে অড সংখ্যাগুলো দিয়েছে, মানে এটার ফর্মুলা হয় n স্কোয়ার, ঠিক আছে? n স্কোয়ার মানেটা হচ্ছে, ধরে নাও একটা সংখ্যা দিয়েছে, 1 অড বলেছে, 1 3 5 7 9 ডট ডট ডট, এখানে ধরে নাও কত হলো 95 97 99। তাহলে এই 1 থেকে 99 এর মধ্যে টোটাল n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু হবে 50, কারণ 50টা অড সংখ্যা আছে, তাই না? 1 থেকে 99 এর মধ্যে দেখবে 50টা অড সংখ্যা আছে। তাহলে তোমার এটার অড সংখ্যাগুলোর যোগফল কত হবে? না, n স্কোয়ার মানে 50 স্কোয়ার মানে 2500। কোশ্চেনটা আসে খুব, এই জন্য আমি করে দিলাম। আরেকটা কোশ্চেন আসে, সাম অফ ফার্স্ট n ইভেন নাম্বার। ইভেন নাম্বার, ইভেন নাম্বারের গুণ হচ্ছে n ইন্টু n প্লাস 1। এবার ধরো 1 থেকে 50 পর্যন্তই আমি যদি দেখি, 1 থেকে 50, তো প্রথমে তো 1 নেব না, 2 থেকে নিই, 2 4 6 46 48 50। তাহলে টোটাল কটা সংখ্যা আছে? না, টোটাল 25টা সংখ্যা আছে। হ্যাঁ, 50 কে দিয়ে করলে 25টা সংখ্যা আছে। তাহলে n ইন্টু n ইকুয়াল টু 25 আসলো এইখানে। তাহলে এখানে এটার গুণ হবে n ইন্টু n প্লাস 1, তাহলে 25 ইন্টু 26, তো কত হবে? 625 প্লাস 25, 650। দেখো 2550। 25 625 আসছে, 2550 স্যার কতটা নিয়েছেন? 25টা
25 ইন্টু 26 কত আসছে? ও আচ্ছা। তাই না? 25 ইন্টু 26 করো, 25 এইভাবে করো। হ্যাঁ, এটাকে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে কত আছে? 50 ইন্টু এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 13 13 দুগুণ 26, 3 5 5 13 65, 0 650। আচ্ছা, আর আর কি হচ্ছে 4 নাম্বার, এখানে দেখো সাম অফ স্কোয়ার, সাম অফ স্কোয়ার স্কোয়ার অফ ফার্স্ট n নাম্বার, ফার্স্ট n নাম্বার, সাম অফ স্কোয়ার ফার্স্ট n নাম্বার হয়ে যাবে। স্কোয়ার যখন বলেছে তার মানে হচ্ছে আমি দেখা এই সংখ্যাগুলো কিরকম আসবে, সংখ্যাগুলো হবে ধরো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, হ্যাঁ, প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এবারে ধরো প্লাস 9 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। তাহলে 10টা সংখ্যা আছে তার স্কোয়ার গুলো, তাহলে n এর ভ্যালু, তাহলে এখানে n ইকুয়াল টু 10টা সংখ্যা আছে, তো 10টা সংখ্যা আছে, তো সেটার যোগফল কত আসবে? না, সেটার যোগফল হবে 1/6 ইন্টু n, n প্লাস 1 টু n প্লাস, ঠিক আছে? তো এটা ডাইরেক্টলি এই ফর্মুলাটাতে ফেলে দিলেই আমার এখান থেকে অ্যান্সার চলে আসবে। খুব রেয়ার কোশ্চিন আসে। আরেকটা আসে হচ্ছে, এটা সহজ, এটা 5 নাম্বার কোশ্চিন, সাম অফ, এটা সবগুলো সাম কিন্তু, ঠিক আছে, যোগ করতে বলছে সবগুলো, অন্য কিছু না যেগুলো গুণ করে দিলাম কত আসবে না। সাম অফ কিউব, কিউব অফ ফার্স্ট n নাম্বার। তো এখানে n এর নাম্বার কত আছে দেখো, এখানে n এর নাম্বার ধরে রাখলাম এরকম হলো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, তাহলে এইটা ডট ডট ধরে নাও, এটাও 9 কিউব প্লাস 10 কিউব দিলাম, সেখানে n এর ইকুয়াল টু 10টাই থাকছে। তো এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে এই যে ফর্মুলাটা আছে সেটাকে স্কোয়ার, মানে n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। তাহলে এটার ফর্মুলাটা কি বেরোচ্ছে, নিচে 4 বেরিয়ে গেল, n স্কোয়ার n প্লাস 1 তার স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই কটা ফর্মুলা তোমাদের মানে আসতে পারে, তো এটা মানে তৈরি হয়ে রাখতে হবে নিজেকে, যদি চলে আসে তাহলে ঠিক আছে, তো সবগুলো ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর আমরা ফেলে দিতে পারবো না, তাহলে এই বেসিক এই কটা কোশ্চেন আমরা করে নিলাম, ঠিক আছে? হ্যাঁ, এরপরে আমি আগেও বলেছি তোমাদের একটা বদমাস রুলস এর কনসেপ্ট আছে। তো বদমাসের রুলস গুলো কিরকম কি থাকে না, ভি, বি, ও, ডি, এম, এ, এস। ভি মানে দেখো প্রথমে বার ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটটাকে অনেক সময় প্যারেনথেসিস বলে, তো যাই হোক সার্কুলার ব্র্যাকেটও বলতে পারে, কার্লি ব্র্যাকেটের তো বেশি জিনিস, এটা স্কোয়ার ব্র্যাকেট নেব। বি, আচ্ছা সরি সরি সরি, ভি ফর বার, আর মানে মেনটা হচ্ছে বরবাস, ভি মানে এই বারটাকে বলা হচ্ছে, আর বি মানে হচ্ছে এই ব্র্যাকেট গুলো বলা হচ্ছে, ঠিক আছে? আর ও মানে হচ্ছে অফ, যেটাকে ইনটু বলা হয়, বাট ও অফ থাকলে আগে অফ এর কাজ হবে। যেরকম ধরো আমি একটা কোশ্চেন দিই তোমাদের, বললাম যে 64 ইন্টু 8 অফ, আচ্ছা ইন্টু 8 না, 64 ভাগ 8 অফ 4, এটা অ্যান্সার কথা। এটার অ্যান্সার দেখো, সবসময় তোমরা অফটাকে যদি না অ্যাপ্লাই করো দুটো অ্যান্সার বেরোবে, এটার অ্যান্সার দু রকম বেরোচ্ছে। কিরকম, তুমি যদি 64 ভাগ 8 অফ 4টাকে আমরা কি করি অনেক সময়, আচ্ছা 6 8 8 64, তাহলে এখানে 8 আসছে, এরপরে 8 গুণ 4 আছে, 4টে 32 বেরোচ্ছে, এটা কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, ঠিকঠাক কি হবে, 64 ভাগ 8 অফ 4 থাকলে আগে অফের কাজটা হবে,
অফের কাজটা কি হবে, 4 × 32, তারপর 64 ভাগ 32, তার মানে এখানে 2 বেরোচ্ছে, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে অবভিয়াসলি ওই ব্যাপারটা জানতে হবে যে কোনটার কাজ আগে আছে, সেই কাজগুলো ভেবে ভেবে তোমাকে করতে হবে। তাহলে ডি মানে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তাহলে এইটা হচ্ছে রেঞ্জ, এই অনুযায়ী আমাদের সিকোয়েন্সটা ধরে ধরে চলতে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। খুব সহজ কোশ্চেন আছে, বাকি প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা, এক হয় মডিউলাসের একটা কনসেপ্ট থাকে, সেই মডিউলাসের কনসেপ্ট কি, মড, মড বলা হয় যেটাকে। ধরে নিলাম 5 মড, ঠিক আছে। তাহলে এর ভ্যালুটা 5ও হতে পারে, আবার -5, ঠিক আছে। মানে এর ভ্যালুটা দুটোই আসবে। বা তোমাকে বলে দিল যে -5 মড, সেটা অ্যান্সার কিন্তু 5 হয়ে যাবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা মাথায় রাখবে। এবার এটার দুটো ভ্যালু আসতে পারে, হ্যাঁ দুটো ভ্যালু আসতে পারে। দুটো ভ্যালু কখন আসবে, যখন পাঁচটা যখন কত হবে, বড় হবে 0 থেকে, -5 যখন পাঁচটা ছোট হবে 0 থেকে, তাই না। -5 তখন ছোট হবে 0 থেকে। তো এইভাবে মডিউলাস মানে হচ্ছে যে কোনো কিছু, ধরে নিলাম -563, এটাকে যদি মড করতে বলে তাহলে সেটার অ্যান্সার আমি 563 করে দেবো। ঠিক আছে, তাহলে মডিউলাস থেকে বেরোনোর সময় কোনো মাইনাসটা বেসিক্যালি হবে না, আমি সবগুলো যোগেই কনভার্ট হয়ে যাবে, কনভার্টটা সবগুলো যোগে হয়ে যাবে। ঠিক আছে, চল। ডেসিমাল ফ্র্যাকশনের কয়েকটা টার্ম আছে, সেই টার্মগুলো আমি দেখানোর জন্য আমি বলেছি। টার্মগুলো কি কি, যখনই তোমাকে আচ্ছা 10 মানে 10 তো আমি জানি, বাট আমরা করে থাকি না অনেক সময়। 1/10 কে আমরা কি বলবো, এটাকে বলা হচ্ছে টা শুধু যোগ হয়ে যাবে, আর কিছু না। যেরকম ধরো 100 আছে, 100, কিন্তু 1/100 কে আমরা ডাইরেক্টলি কি করব, 1/100 কে আমরা বলতে পারি 1/100, জাস্ট টা মানে এখানে 1/10 বলতে পারি। তাহলে এবার যদি ধরো ধরলাম এরকম আসলো 99/100, তাহলে আমরা লিখতে পারি 99 100th। তাহলে 100th মানেই 1/10, 1/100 th থাকলে। তো এই জিনিসটা কিন্তু অনেক সময় নাম্বার সিস্টেমের কিছু কিছু সিম্পলিফিকেশন কোশ্চেনে এরকম দিয়ে দেয়, আর খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, তো আমি অবশ্যই তোমাকে আজকে দেবো, তোমাদেরকে আজকে অনেকগুলো কোশ্চেন দেবো, তো সেটাতে কোনো অসুবিধা হবে না। যেরকম ধরো এরকম দেওয়া থাকলো 7/1000, তাহলে আমি লিখতে পারি 7,000। ঠিক আছে, তো এইভাবে আমরা করতে পারবো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এই টিএইচ গুলো শুধু আহ, উম, যুক্ত হয়ে যাবে, ব্যাস আর কিছু না। ঠিক আছে, তো আশা করি ডেসিমাল ফ্র্যাকশন, আর ডেসিমাল ফ্র্যাকশনের এই আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা নিউমিনেটর হচ্ছে উপরের পোর্শনটা, ঠিক আছে, আর ডিনোমিনেটর হচ্ছে নিচের পোর্শনটা। ঠিক আছে, তো আমি আচ্ছা ফ্র্যাকশনে আমি যাচ্ছি, তারপরে ডেসিমাল ফ্র্যাকশন। ডেসিমাল ফ্র্যাকশনে যেরকম ধরো এইটা তাহলে কত আসবে, 100 দিয়ে ভাগ করলে 0.99, এটাকে আসবে কত, 1 2 3 3 ঘর আগে, তাহলে 0.7 থেকে দুটো ঘর, 1 2 3 3 ঘর আগে 007। তো এই ব্যাপারটা আসছে ডেসিমাল ফ্র্যাকশন। ঠিক আছে, আচ্ছা পরে যাই। ডেসিমাল টু ভালগার ফ্র্যাকশনের কনসেপ্টটা কি, ভালগার ফ্র্যাকশনের কনসেপ্ট এমন কিছু না যে ফ্র্যাকশনে করা হয়, ঠিক আছে, সেটাকেই ভালগার ফ্র্যাকশন বলে। যেরকম ধরো যে কোনো ফ্র্যাকশনকেই আমি ভালগার ফ্র্যাকশন করতে পারি। ঠিক আছে, মানে রেকারিং ডেসিমালটা আলাদা হয়, ভালগার ফ্র্যাকশন যেরকম ধরো 25/100, 1/4, এটা হয়ে গেল ভালগার ফ্র্যাকশন। ঠিক আছে, ধরো 2.008, তুমি লিখলে 2008 বাই, এখানে তিনটে শূন্য আছে, 1 2 3, তাহলে এটা ভালগার ফ্র্যাকশন।
এটাকে ভালগার ফাংশন মানে এটাকে একদম ছোট করে দিলাম। এটা যদি আমি কাটি, কত দিয়ে কাটবো? এটাকে ধরো এরকম আসবে, লেখা আছে, আমি তোমাকে ওটাই দিয়ে দিচ্ছি 125। এই যে যেটা একদম আহ, আর কাটা যাচ্ছে না, এই পজিশনটাকেই হচ্ছে ভালগার ফ্র্যাকশন, যে একদম ছোট করে দিলাম, এর থেকে আর কাটা যাবে না, সেটাই হয়ে গেল ভালগার ফ্র্যাকশন। ঠিক আছে? কম্পারিজন অফ ফ্র্যাকশন। তো এইবার আমি একটু ব্যাপারটাতে যাই, ফ্র্যাকশনের ব্যাপারটাতে ছোট্ট কম্পারিজন তোমাদের দরকার আছে, কিছুটা দেখিয়ে দিই। ফার্স্ট, ফ্র্যাকশনের মধ্যে এই প্যাটার্নটা তোমরা মনে রাখবে, অনেক সময় অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডার। তুমি এইভাবে বুঝে থাকো, এ টু জেড অথবা 1 to 10, এটা অ্যাসেন্ডিং হলো ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং হচ্ছে জেড টু এ অথবা 10 to 1, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। ঠিক আছে? আচ্ছা, কম্পারিজন অফ ফ্র্যাকশনের মধ্যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর কিছু কম্পারিজন থাকে, যেরকম ধরো তোমাকে দুটো অপশন দিল, 13/15 আর 15/70। এবার তোমাকে বলো তো, এই ফ্র্যাকশনের মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট, এটা কিভাবে বিচার করবে? ধরো তোমাকে কিভাবে এখানে বুঝতে পারবে যে কোন ফ্র্যাকশনটার ভ্যালু বড়, কোন ফ্র্যাকশনটার ভ্যালু ছোট? ফার্স্ট, এটা হয় তুমি দশমিকে নিয়ে চলে আসো, মানে একদম ভাগ করে করে, মানে এই ধরো 15-13 কে ভাগ করলাম, নিয়ে যে দশমিক ফ্র্যাকশন আসলো সেটাতে চলে আসলো, এটা দশমিক ফ্র্যাকশন নিয়ে এসে দেখো কত কি হচ্ছে। আরেকটা শর্ট কম্পারিজন হচ্ছে, এদের মধ্যে যদি ডিফারেন্স সমান থাকে, দুই ডিফারেন্স আছে, এখানেও দুই ডিফারেন্স আছে, তাহলে যে ভ্যালুটা ছোট হবে সে ছোটই হবে, যার ভ্যালুটা ছোট সেটা ছোট, যার ভ্যালুটা বড় সেটা বড়। মানে এইখানে অবভিয়াসলি 15/17 বড় হয়ে যাবে। কেন? একটা জাস্ট এক্সাম্পল তোমাদের দিচ্ছি, যেরকম 1/2, 1/3, 1/4, সরি, 2/3, 3/4, 4/5 বা 5/6, যাই হোক লিখে দিলাম। তো এবার তুমি নিজেই দেখো, হ্যাঁ, এটার ফ্র্যাকশন গুলোর ভ্যালু কি আছে। 1/2 মানে আমি এটা লিখতে পারি 50%, 2/3 মানে এটা লিখতে পারি 66.66%, 3/4 75%, 5/6 কত হচ্ছে, 5/6 তোমার 83.33%। তো কি হচ্ছে ব্যাপারটা, প্রত্যেকটা ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকছে, থাকছে তো। তো এক্ষেত্রে কেন বাড়ছে, আমি একটা জাস্ট এক্সাম্পলের মতো করে যদি আমি বলি, যে এদের ডিফারেন্স কত আছে, একের, এটার ডিফারেন্স এক, এটার ডিফারেন্স এক, নিজেদের মধ্যে ডিফারেন্স এক আছে, তার জন্য যেটা ছোট ভ্যালু, মানে আমি বলতে পারি 1/2, এর থেকে বড় হচ্ছে 2/3, এর থেকে বড় হচ্ছে 3/4, এর থেকে বড় হচ্ছে 5/6। তো যার ভ্যালু ছোট সেটা ছোট, যার ভ্যালু বড় সেটা বড়। আচ্ছা, অনেক সময় লেস দেন গ্রেটার দেন অসুবিধা হয়, এটা হচ্ছে বিগ, এই সাইডটা বিগ, এটা স্মল। ঠিক আছে? যে দিকটা খোলা থাকবে সেই দিকটা বড় হয়, তো এইভাবে ভুল করো না। আর ফ্র্যাকশনের মধ্যে নিউমারেটর, যেটা বললাম, নিউমারেটর আর ডিনোমিনেটর, তো মানে এটা অতটা অতটা দরকার পড়ে না, নিউমারেটর উপরের পোর্শনটা, নিচেরটা ডিনোমিনেটর, ব্যাস। তো এটাকে মনে রাখো। আর আজকে রেকারিং ডেসিমেলের কিছু কনসেপ্ট তোমাদের মনে রাখতে হবে, সেটা তোমরা আশা করি মনে আছে, তাও কয়েকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। যেরকম রেকারিং ডেসিমেল ব্যাপারটা কি হয়, যেরকম ধরো তোমাকে বললো যে 1/100/3 কত হবে ভাগ করলে, তো 100/3 ভাগ করলে তোমার কত আসছে, 100/3 ভাগ করলে হচ্ছে 33.33333 চলতে থাকে। তো এইটাকে আমরা এক্সাক্ট যদি ভগ্নাংশ আনতে চাই, তো 33 প্লাস 0.3333 চলতে থাকবে। তাহলে এটাকে যদি আমি ফ্র্যাকশনে আনতে চাই, 33 প্লাস
এটাতে কি করলাম যে 0.3 এই যে উপরে আমি বার দিয়ে দিলাম, মানে এটাকে রেকারিং দিয়ে দিলাম, মানে 3টা বারবার আসছে, বা এখানে ডট দিয়ে দিলাম যে কোনো একটা, ঠিক আছে, ডট দিতে পারি, দাগও দিতে পারি। তাহলে এক্ষেত্রে আমার কি হবে, 33 প্লাস এই যে ডটটা আসছে, এটা 3/9, 3/9 মানেই হয়ে যাচ্ছে 33 প্লাস 1/3 মানেই 33 পূর্ণ 1/3। ব্যাপারটা কি হচ্ছে, এটা হচ্ছে ডেসিমাল, এটা রেকারিং ডেসিমাল, রেকারিং ডেসিমালটাকে এই যে এইটা হচ্ছে রেকারিং ডেসিমাল, এটা রেকারিং ডেসিমাল, আর এটাকে আমি কি করলাম, কনভার্ট করলাম ফ্র্যাকশন। কি আমি একটা জাস্ট এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে। যেরকম ধরো 0.7 ডট দেওয়া আছে, তার মানে কি, এটার মানে হচ্ছে 0.7777 ডট ডট চলতে থাকবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 7/9, 7/9। কেন 7/9 লিখতে পারি, কারণ তুমি এটাকে ভাগ করে দেখো, এই ব্যাপারটাই আসবে, তুমি ভাগ করে দেখো প্রত্যেকবার 0.777 চলে আসবে। তো এটার কিছু প্রসিডিওর আছে, যেরকম ধরো একটা কোশ্চিন দেখায় এই টাইপের কোশ্চিন, 1 নাম্বার নিয়ে আমি দেখি যে যদি এরকম কোনো ভ্যালু থাকে 0.3542424242, এগুলো একটা ফ্র্যাকশন দিয়ে দিলাম, আমি জানি না এটার ফ্র্যাকশন কত হবে, তো এটাকে তো ফ্র্যাকশনের আকারে নিয়ে আসতে হবে। তো ফ্র্যাকশনের আকারে কিভাবে নিয়ে আসবো না, এই কোশ্চেনটাকে, তার মানে কোনটা রিপিট করছে, এটাকে লিখতে পারি 0.3542, এইটা রিপিট করছি বারবার করে, তাই তো 424242 আসছে বারবার করে, তার মানে 42টা রিপিট করছে। তাহলে এখানে আমি এটাকে ফর্মুলাতে লিখতে পারবো হচ্ছে, প্রথমে পুরো সংখ্যাটা লেখো, দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেটা লিখে নাও, 3542 মাইনাস যে দুটোর মধ্যে যেখানে রেকারিং নেই, এগুলোতে একটাই সংখ্যা ছিল এবং সেটা রেকারিং ছিল, তো ওই জন্য আমি পুরোটাই 9 দিয়ে দিয়েছি। মানে এখানে আরেকটা আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেরকম ধরো এরকম যদি থাকে 0.727272, তার মানে 72 মানে কি ইকুয়াল টু 0.72 বার। তাহলে এবার আমি কি করতাম না, এটাকে লিখতাম 72 বাই দুটো বার আছে, তার মানে 99, ঠিক আছে, দুটোর 9। এখানে কি করব, এখানে পুরো সংখ্যাটার মধ্যে দুটোতে নেই, দুটোতে আছে, তো দুটোতে যে দুটো নেই সেটা বিয়োগ করতে হয়, এবং এখানে কি করতে হয় যে কটার উপর রেকারিং ডেসিমাল আছে, রেকারিং আছে যে দুটোর উপর, দুটো 9, আর যেগুলোতে নেই সেগুলো দুটো 0, ঠিক আছে। তাহলে এখান থেকে যে ফ্র্যাকশনটা পাবো, সেটাকে যদি আমি এইভাবে কভার করি, একটা ছোট্ট ভ্যালুয়েশন নিই, তাহলে আরো ক্লিয়ার করব। এখান থেকে যেটা পাবো সেটা এটাই রূপান্তর হবে, এটাকে ফ্র্যাকশনে এইভাবে আসতে হবে। যেরকম ধরো আমি 2 নাম্বার নিই, 0.13 এবং 3-এর উপর বার। তাহলে আমি এখানে কি করব, এখানে করব হচ্ছে 13 মাইনাস 1/90, কারণ একটা বার আছে 9 আর একটা ফাঁকা আছে জন্য 0, আর 13 পুরো সংখ্যাটা যেটা নেই সেটা মাইনাস 1, তাহলে এখানে কত আসছে 12/90। তাহলে আমি এখানে যদি কাটি, তাহলে কত দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 3×4 12, আর 3 দিয়ে কাটলে 30, তাই তো, 4/30। তাহলে এবার দেখো, এবার এই ফ্র্যাকশনটাকেই আমি এটা ম্যাজিকটা কিরকম, এই 30 দিয়ে 4কে ভাগ করবো, তো দশমিক দিলাম, একটা শূন্য হলো, 30 1-এ 30 আসলো, এবার কত থাকবে, 10 আসবে, দশমিকের জন্য একটা শূন্য, তাহলে কত, 3×3 = 90, আবার দশমিক, এখানে 10 থাকলো, আবার দশমিকের জন্য একটা শূন্য, আবার 3×3 = 90, এটা চলতেই থাকবে, কোনো শেষ হবে না, আস্তে আস্তে চলতে থাকবে, মানে 3333 ইকুয়াল টু তাহলে 0.13 বার আসছে কিনা। তাহলে এই জায়গাটা থেকে আমাকে রূপান্তর আমি করতে পারলাম, দেখো এইরকম ভাবে কিভাবে তাহলে ফ্র্যাকশনটা কি আসলো, আর ফ্র্যাকশনটা চলে আসলো 13 - 1/9। তো রেকারিং ডেসিমেলের একটা কোশ্চেন আসলেও আসতে পারে, তো আমরা কখনোই ই করবো না যে হবে কি হবে না, আমি কোশ্চেন আজকে দিয়ে দেবো, তো তোমাদেরকে যা শিখিয়ে রাখলাম, অসুবিধা যেন না। আচ্ছা, ডিভিজিবিলিটি টেস্ট আছে, ডিভিজিবিলিটি টেস্টের কিছু কিছু কনসেপ্ট আমি জাস্ট, যেহেতু এই ব্যাচটা একদম বেস থেকে ক্লিয়ার করবো বলেছি, তো ডিভিজিবিলিটি টেস্টের মধ্যে কি কি আমি রেখেছি, যেরকম যে কোনো জিনিসকে ভাগ যায় সেটার নিয়ম কিভাবে করতে পারি, কোশ্চেন নিয়েছি, সেটাতে আরো ক্লিয়ার হবে। যেরকম ধরো কোনো সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায়, সেটা বলতে পারি লাস্ট ডিজিট, যদি কোনো একটা সংখ্যা লাস্ট ডিজিট ইভেন হয় তাহলে সেটা 2 দিয়ে ভাগ যাবে।
কোনো সংখ্যা 4 দিয়ে ভাগ করা যায় সেটা বুঝতে পারবো কেমন করে, যদি লাস্ট 2 ডিজিট ডিভিজিবল বাই লাস্ট 2 ডিজিট ডিভিজিবল বাই 4, দেন সেটা 4 দিয়ে ভাগ যাবে। কোনো সংখ্যা 8 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে লাস্ট 3 ডিজিট ডিভিজিবল বাই 8, তাহলে সেটা 8 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, এবার ধরো কোনো সংখ্যা 3 দিয়ে ভাগ করার নিয়ম কি, সাম অফ ডিজিট ডিভিজিবল বাই 3 হলে তাহলে 3 দিয়ে ভাগ যাবে। কোনো সংখ্যা 9 দিয়ে ভাগ করার নিয়ম কি, সাম অফ ডিজিট ডিভিজিবল বাই 9, তাহলে সেই সংখ্যাটা 9 সাম অফ ডিজিট ডিভিজিবল বাই 9, তাহলে সেই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এবার আর কি কি মেন ইম্পর্টেন্ট জায়গায় আসছে, ধরো কোনো সংখ্যা 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে লাস্ট ডিজিট 5 অথবা 0 হবে, তাহলে লাস্ট 5 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, এবার কিছু কিছু জিনিস যেটা জানাটা দরকার, এক্সামে আসতে পারে। কোনো সংখ্যা 6 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে যেটা 3 দিয়ে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ যেটা 2 দিয়েও যাবে, তাহলে সেটা 6 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, কোনো সংখ্যা 72 দিয়ে ভাগ করার নিয়ম কি, কোনো সংখ্যা 8 দিয়ে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ 9 দিয়েও যাবে, তাহলে সেটা 72 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, আচ্ছা, মেন একটা আছে সেটা হচ্ছে 11 দিয়ে ভাগ করার নিয়ম। 11 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে অড প্লেস মাইনাস ইভেন প্লেস অথবা প্লেস ডিভিজিবল বাই 11 or even place minus odd place divisible by 11। ঠিক আছে, ব্যাপারটা আমি একটা জাস্ট এটাকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেরকম ধরো একটা সংখ্যা নিই, সংখ্যাটা এরকম নিচ্ছি 9 7 আবার 9 7 7 9 7 9, মানে ব্যাপারটা আমি আশা করি ঠিকই আছে। 1 2 3 4 1 2 3 4 ধরো এরকম নিলাম একটু জাস্ট বোঝানোর জন্য। তো এখানে অড প্লেস আর ইভেন প্লেস কোথায়, এটা হচ্ছে অড প্লেস, এটা অড প্লেস, এটা অড প্লেস, আর এটাও অড প্লেস। ইভেন প্লেস হচ্ছে এটা ইভেন প্লেস, এটা ইভেন প্লেস, এটা ইভেন প্লেস, এটা ইভেন প্লেস। তাহলে অড প্লেস আর ইভেন প্লেসের যোগ করব। তো অড প্লেস আলাদা করে যদি যোগ করি তাহলে 9 প্লাস 9 প্লাস 7 প্লাস 7, তাহলে কত হচ্ছে 9 9 14 32। আর আলাদা করে আমি ইভেন প্লেসগুলো যদি যোগ করি তাহলে 7 প্লাস ইভেন অড 7 প্লাস 7 প্লাস 9 প্লাস 9, তাহলে আসছে 32। তাহলে কি হলো, এদের মধ্যে ডিফারেন্স কত আসলো, তাহলে এদের মধ্যে অড মাইনাস ইভেন বা ইভেন মাইনাস অড যাই করো 0 আসলো। তো 0 কেও 11 দিয়ে তুমি ভাগ করতে পারছো। হ্যাঁ, যদি এরকম সংখ্যা আসে, বললাম আমি একটা সংখ্যা নিই তাহলে ক্লিয়ার হবে। আরেকটা সংখ্যা নিচ্ছি, সেটা হচ্ছে ধরো 7 0 আর 7 0 0, আচ্ছা 0 যখন নিয়েছি তখন আর কিছু করার নেই, 7 0 আর এখানে 7 নেব। আচ্ছা, আমি এখানে 5 নিয়ে নিলাম আর 7 হচ্ছে 12, বেশি করতে হবে না, সেকেন্ড এখানে নিলাম 6 নিলাম। ঠিক আছে, 6 6 12 13, 13 থেকে 13 আর 2 15 করে দিচ্ছি, একটা দুটো এখানে 0 নিয়ে আর 2 নিয়ে নিচ্ছি। চলো এখানে তাহলে কি হচ্ছে, তাহলে জিনিসটা একটু বুঝে, এখানে অড প্লেস হচ্ছে এইটা এইটা এইটা, তাহলে এদের যোগফল কত হচ্ছে 7 প্লাস 6 প্লাস 2, কত হচ্ছে 7 7 14 আগে 15, আর
এইটা এইটা এইটা, ঠিক আছে। আমার মনে একটু গন্ডগোল হয়ে গেছে। এটা যদি আমি একটু 3 নিই তাহলে সুবিধা হবে। এটা যদি 3 নিই তাহলে এটা আসছে 16, তাই তো? আর এইখানে যখন আমি যোগ করব তখন আসছে আমার 5, 0 প্লাস 5 প্লাস 0, তাহলে তোমার আসছে 5। যখন তুমি 16 থেকে 5 বিয়োগ করবে, যেটা বড় থেকে ছোট বিয়োগ করবে, তাহলে বিয়োগফল কত আসলো? 16 থেকে 5 বিয়োগ করলে আমার আসছে 11, তাই তো? তাহলে এতটুকু শিওর থাকো এই সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ যাবেই যাবে, যাবেই যাবে, কাটবেই কাটবে। আমি ট্রাই করিয়ে দেখে নিচ্ছি। 700560, এটাকে তুমি 11 দিয়ে ভাগ করো, ঠিক আছে। 6 11 66, 40, 3 11 33, 75, 6 11 66, 75 ছিল তাহলে 96, 96 এর জন্য তোমাকে 8 11 88, আর থিঙ্ক 8 11 88, তারপর 96 আসছিল। তো এবার ক্যালকুলেশন করে দেখবে। আমি এখানে তো 11 আসারই কথা। ও এখানে 3 নিয়েছি তো। ও 0 3 3 নিয়েছি তো এখানে, হ্যাঁ। তো 3 তো আছে। তাহলে এইভাবে 8 11 88 হলো। 88 আর এখানে কত ছিল? 96 ছিল, তাই তো? তাহলে আমার এখানে 9 আসছে। 90 90 মানে হচ্ছে তোমার 8 11 88 আবার তাহলে এখানে 33 বা এরকম কিছু হবে, 23 বা কিছু একটা হবে, 2 বা 3 কোথাও গিয়ে গিয়ে কেটে যাবে, মানে কেটে যাবে। এটাই বলছি যে ডিফারেন্স 5 থেকে 16 বাদ দিলে 11ই আসে। অড অড ইভেন আর অড আর ইভেনের যে ভ্যালুগুলো আসছে তাদের ডিফারেন্সটা 11র গুণিতক হতে হবে, ঠিক আছে। 0 11 গুণিতক হিসেবে আমি বিচার করছি। আচ্ছা, এলসিএম এসসিএফ এর আলাদা করে চ্যাপ্টার এখানে নেই ব্যাংকিং এর। একটা দুটো কোশ্চেন আসতে পারে, জাস্ট বেসিকের একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি এলসিএম এসসিএফ কোনটাকে বলে। দুটো কোশ্চেন নিই, দুটো নাম্বার নিই। একটা নিলাম 12, একটা নিচ্ছি 18। তো এইচসিএফ কে অনেক সময় জিসিডিও বলে, হ্যাঁ। গ্রেটেস্ট কমন ডিভিজর, এইচসিএফ হচ্ছে হাইস্ট কমন ফ্যাক্টর। তাহলে এই ফ্যাক্টর, এটা হচ্ছে ফ্যাক্টর, এটা হচ্ছে ডিভিজর। আচ্ছা, ফ্যাক্টর ডিভিজর কাকে বলে? যেরকম ধরো আমি যদি 12 ফ্যাক্টর কি কি, 18 ফ্যাক্টর কি কি? 12 ফ্যাক্টর কি কি? আমি যদি 12কে 1 দিয়ে ভাগ করা যায়, 12 ফ্যাক্টর 12কে 2 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়, আর 12 দিয়ে ভাগ করা যায়। তাহলে এগুলো সব, এগুলো কি? এগুলো সব ফ্যাক্টর, তাই তো? আবার 18কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 9 দুগুণে 18 ভাগ করা যায়, 18 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে 18 ফ্যাক্টর। এবার কোশ্চেনটা বলেছে এইচসিএফ, এইচসিএফ মানে হচ্ছে এইচসিএফ ইকুয়াল টু হাইস্ট কমন ফ্যাক্টর, অথবা জিসিডি গ্রেটেস্ট কমন ডিভিজর, ঠিক আছে। তাহলে এবার দেখো হাইস্ট কমন ফ্যাক্টর, যে ফ্যাক্টরের মধ্যে, দুটো ফ্যাক্টরের মধ্যে দেখো লসাগু গসাগু, এলসিএম লসাগু, এসসিএফ গসাগু, তো দুটো এই যে ফ্যাক্টরগুলোর মধ্যে যেটা হাইস্ট, সেটা হাইস্ট এবং কমন। এটা কমন আছে, এটাও কমন আছে, তাই না? এটাও কমন আছে, এটাও কমন আছে, এটাও কমন আছে, আবার এটাও কমন আছে। তো এর মধ্যে যেটা হাইস্ট, তাহলে এইচসিএফ কোনটা হয়ে যাবে? এটা এইচসিএফ হয়ে যাবে, 6 হয়ে যাবে এইচসিএফ, তাই না? কারণ যেটা কমন আছে। এলসিএম কোনটা? এলসিএম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। যেরকম মাল্টিপল গুলো যাও, 12 মাল্টিপল কত? 12 তো 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 18 18, 36, 54, 72, 90। তো এবার এইটা কি হয়ে যায়? এটা হচ্ছে মাল্টিপল, তাই তো? এটা ফ্যাক্টর, এটা মাল্টিপল। তাহলে এবার এলসিএম কি হচ্ছে? এলসিএম হচ্ছে লিস্ট
কমন মাল্টিপল। তো এলসিএম দেখো এখানে মাল্টিপল গুলোর মধ্যে যেটা কমন, দেখো মাল্টিপল কত আছে, এই যেরকম ধরো 36 মাল্টিপল আছে, এরপরে 72 মাল্টিপল আছে, যত বাড়বে আস্তে আস্তে বাড়তেই থাকবে। তো তার মধ্যে যেটা ছোট, যেটা সব থেকে ছোট, লিস্ট 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 যেটা ছোট সেটা হয়ে যাবে এলসিএম, এবং এটা কত হয়ে গেল 36। এটা জাস্ট কনসেপ্টটা বোঝালাম। এমনিতে তুমি যদি কোশ্চেনে এসসিএফ এলসিএম এ যেরকম ধরো 12 আর 18 এই করো, যেটা সব থেকে কমন, যেরকম 2 দিয়ে ভাগ করলাম কত আসলো 6, আর এখানে 9, আবার 3 দিয়ে ভাগ করলাম 3 দুগুণে 6, আর 3 তারিখে 9, আর ভাগ যাচ্ছে না। যে পোর্শনটা কমন দুটো ক্ষেত্রেই সমান সমান ভাবে ভাগ গেল, তাহলে এইটা কি হয়ে গেল, এটা হচ্ছে এইচসিএফ, আর এটা কত, এটা এই সবগুলো মিলে এটা এইচসিএফ হচ্ছে এই পোর্শনটা, আর সবগুলো মিলে হচ্ছে এলসিএম। তো এইচসিএফ এলসিএম এর কিছু জিনিস জেনে রাখতে হবে তোমাদেরকে। হ্যাঁ, এইচসিএফ এলসিএম এর কিছু জিনিস, যেরকম ধরো কোন একটা ফ্র্যাকশন, ধরে নাও বলেছে এলসিএম অফ ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে কি আসবে, উপরে উপরে কি থাকবে, নিউমিনেটর থাকবে, তাই তো? আর নিচে থাকবে ডিনোমিনেটর। এবং অনেকগুলো থাকবে, যেরকম যদি আমি যদি এরকম দেওয়া থাকে এলসিএম অফ এক্স বাই ওয়াই, এ বাই বি, পি বাই কিউ, তাহলে কি করবে, এলসিএম অফ এক্স এ পি হয়ে গেল, আর নিচেরটাকে এইচসিএফ অফ ওয়াই বি আর কিউ হয়ে যাবে। এখানে যা ভ্যালু থাকতেই পারে, যে কোনো ভ্যালুই থাকতে পারে, অসুবিধা। 2 নাম্বার ফ্র্যাকশনে আসেই, এক্সামে আসতেই পারে এটা, ঠিক আছে? এইচসিএফ অফ ফ্র্যাকশন যদি বলা থাকে, তাহলে এইচসিএফ ধরে নাও অফ যদি এক্স বাই ওয়াই, এ বাই বি, পি বাই কিউ যদি থাকে, তাহলে উপরেরটার কি হয়ে যাবে, এইচসিএফ হয়ে যাবে এক্স এ পি, আর নিচেরটার এলসিএম, যেটা বলবে সেটা উপরে, আর অপোজিটটা নিচে, এলসিএম অফ ওয়াই ওয়াই বি কিউ, ঠিক আছে? আচ্ছা, আরেকটা মনে রাখো, খুব ইম্পর্টেন্ট, এক্সাম আসতে পারে, দুটি সংখ্যার নাম্বার, ধরো একটা নাম্বার 1 নিলাম, নাম্বার 1 ইনটু নাম্বার 2, n2, n1 আর n2 গুণফল ইকুয়াল টু তাদের এলসিএম ইনটু এইচসিএফ হবে, ঠিক আছে? এই তিনটে আপাতত মনে রাখো, বাকি কোনো কোশ্চেন যখন আসবে আমাকে শেয়ার করো, আমি কনসেপচুয়ালি জিনিসগুলো বুঝিয়ে দেবো। আর খুব একটা এক্সামে একটা কোশ্চেন আসতে পারে এলসিএম এসসিএফ থেকে, যেরকম ধরো এখানে একটা এলসিএম আর এইচসিএফ দিয়ে, ঠিক আছে, এই কটাই থাক, অসুবিধা নেই, বেসিক কনসেপ্ট আস্তে আস্তে করে দিচ্ছি কোশ্চেন যখন আসবে। আচ্ছা, এখানে একটা ফর্মুলা আছে, রুলস অফ ফাইন্ডিং ডিভিডেন্ডের ফর্মুলা। তো এখানে হচ্ছে ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভিজার ইনটু কোসেন্ট প্লাস রিমাইন্ডার। এটা অনেকেই জানো, কোশ্চেন আসতেই পারে, এটাকে আমি একটু ছকে লিখে দিই, তাহলে বুঝতে পারবে। ডিভিডেন্ড হচ্ছে ভাজ্য, যেটাকে বলা হয় আমরা ডিভিডেন্ড। এই ডিভিডেন্ড, এটাকে কাকে দিয়ে ভাগ করছি না, এটাকে ডিভিজার,
ডিভিজর দিয়ে ভাগ করলে এখানে থাকলো কোসেন্ট, আর নিচে যেটা ভাগশেষ থাকে সেটা হচ্ছে রিমাইন্ডার। আশা করি এইখান থেকে যেটা যেটা বলবে সেই অনুযায়ী আমরা অ্যান্সার বের করতে পারব। আচ্ছা, দেন ছোট্ট ছোট্ট জিনিস যাই, এবার রেশিওতে যাই। রেশিও মানে কি? মানে যদি আমি রেশিওর একটা কনসেপ্টে যাই, যেরকম আমাকে যদি বলা হয় a বাই b, এটাকে আমরা লিখতে পারি a ইজ টু b। কোনো একটা ভগ্নাংশ লব আর হরে দেওয়া আছে, ধরে নাও 7/9, এটাকে আমরা লিখতে পারি 7:9। রেশিও যদি ধরো তোমাকে বলা থাকলো 12/18, তাহলে তুমি এটা 12:18 লিখতে পারবে, এবং এটাকে তুমি কমিয়ে, রেশিওটা কমিয়ে 2:3 করতে পারবে। তার মানে এটার যা ভ্যালুয়েশন এটার তাই ভ্যালুয়েশন, এটাকে সেম বলা হচ্ছে, ঠিক না? তাহলে রেশিওতে সব থেকে ছোট ভাবে আকারে আমরা প্রকাশ করতে পারি, ঠিক আছে? তো এখানে এইভাবে ব্যাপারটা রেশিও প্রপোর্শন, রেশিওর ব্যাপারটা এখানে রাখো, রেশিওর কোশ্চেনে আমি যাব। রেশিওর আর কিছু বলা নেই, বিভিন্নভাবে রেশিওগুলোকে কভার হয়। এই দুটো সংখ্যাকে আমি যদি এ এরকমভাবে বি ইস টু সি ইকুয়াল টু 5:6:7, মানেটা হচ্ছে, এটা মানে হচ্ছে, এটা একটা বলে দাও, এর ভ্যালু 5, এর ভ্যালুই 5, বি এর ভ্যালু 6, আর সি এর ভ্যালু 7। এটার মানেই তাই, ঠিক আছে? তো এইরকম ভাবে জিনিসটাকে কভার করব। এবং প্রপোর্শনে কিছু পোর্শন থাকে, যেরকম ধরো আমরা প্রপোর্শন মানে ধরো আমরা করেছিলাম এইভাবে, একটা, দুটো, তিনটে, চারটা, তাহলে এটাকে বলা হচ্ছে ফার্স্ট প্রপোর্শন, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, তাই তো? প্রপোর্শন আরেকটা থাকে, এই আরেকটা লেখা থাকে মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন, আচ্ছা, মিন মানে হচ্ছে অ্যাভারেজ। কোনো দুটো সংখ্যার মিন বের করতে গেলে সেটাকে বের করবে তুমি, অ্যাভারেজ বের করবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আর যেটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এর প্রপোর্শন গুলো কিরকম, যেরকম ধরো যদি এরকম দেওয়া থাকে কোশ্চেনে যে a is to b such that c is to d, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি a by b equal to c by d। অনেক সময় বলতে পারে যে এখানে তুমি যেটা বের করতে পারবে, থার্ড প্রপোর্শন, সি, এগুলো বের করে নিলে, তো এইভাবে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। কোশ্চেন আসো, চলো দেখি তো এখানে কোশ্চেন আছে কিছু, তো শুরু করো। অনেকগুলো কোশ্চেন আছে, কোশ্চেনগুলো কভার করতে হবে। নাও তিনটে কোশ্চেন আশা করি তোমরা বুঝতে পেরেছো, সেই তিনটে কোশ্চেন নাও, শুরু করে বলো অ্যান্সার কত আছে। তাহলে এটার কোশ্চেনের অ্যান্সার কত হবে দেখো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। চলো এবার এক নম্বর কোশ্চেনে যায়। এক নম্বর কোশ্চেনটা কিভাবে সলভ করবো দেখো, বলেছে 42% অফ এ নাম্বার, কোন একটা নাম্বার হচ্ছে, যাই না কোন একটা নাম্বার, ধরে নাও অফ এ নাম্বার মানে নাম্বারটা এক্স,
ইজ মানে ইকুয়াল টু বলেছে 357, তাহলে 63% অফ দ্যাট নাম্বার মানে ওই এক্স এর সঙ্গে নাম্বার ইকুয়াল টু কত, তাই তো? তাহলে আমরা এইভাবে বের করবো না, এখান থেকে এক্স এর ভ্যালু বের করবো না যে এখান থেকে 42% অফ এক্স, তারপরে এক্স এর ভ্যালু বের করলাম, এখানে এক্স পুট করলাম, নিয়ে আনসার বের করলাম, এরকম করবো না। তার মানে দেখো 42% অফ এক্স, এক্স মানে অবভিয়াসলি এটা 100%, এটা সব সময় 100% হয়। তার 42% হচ্ছে 357, মানে আমরা বলতেই পারি যে 42% ইকুয়াল টু হচ্ছে 357 এবং 63% আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমি কিভাবে করতে পারি। 7 দিয়ে কাটে, হ্যাঁ দেখো আমি যদি এটাকে এইভাবে করি, 7 6 7 42, হ্যাঁ 7 দিয়ে তাহলে কাটতে 5 7 35 আর 7 থেকে 7 51, তাই তো? 6 7 42 হচ্ছে, তাহলে 6% ইকুয়াল টু 51, হ্যাঁ তো হয়ে গেল। দেখো তাহলে 6% ইকুয়াল টু 51, তাহলে অতএব তাহলে 63% আছে, তাহলে 60% কত হবে? 510। আচ্ছা 6% 51 মানে 3% কত হবে? তাহলে 3% কত হবে? 3% মানে হচ্ছে এর হাফ, মানে 25.5, তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে? 63% ইকুয়াল টু, তাহলে এখানে তোমার 5.5 আর এখানে 2 একে 3 আর এখানে 5, 535.5 535.5 অপশন। ঠিক আছে, কেন করলাম? এইভাবেই করো, তাহলে সময় কম লাগবে। এটা তুমি চাইলে মুখে মুখেও করতে পারো বা একটা দুটো, কারণ তুমি আবার এক্স ধরবে, এক্স বিয়োগ করবে, আবার কাটবে, কেটে কত আসবে, আবার এটাকে গুণ করবে, অনেকটা সময় লেগে যাবে। তো আমরা চেষ্টা করব সবসময় পার্সেন্টেজটা জাস্ট ধরেই কোশ্চেনটা বের করে দেওয়া। তাহলে অ্যান্সার হয়ে গেল 2 নাম্বার। এটা তো পাতি গুণ করতে হবে, তাই না? হোয়াট ইজ এত টাইমস, টাইমস মানে এটা গুণ, মানে এখানে 413 গুণ 242, এটা গুণ করে বলো তো কি হচ্ছে অ্যান্সার? এটা গুণ না করেও করা যায়, দেখবে কিভাবে দেখাচ্ছি। এটাকে বলা হয় ডিজিট সাম, ডিজিট সাম কনসেপ্ট, ডিজিট সাম। কিরকম? 413 ইন্টু 242, এখানে আমাকে যোগ করতে হবে। কিরকম? 4 আর 1 এ 5 আর 3 এ 8 ইন্টু 2 আর 4 6, মানে 4 4 8, 8 8 এ 64, 6 আর 4 এ 10, মানে যোগ করলে 1, যেটা গুণ সেটা গুণ, ডিজিটের মধ্যে নিজেদের ডিজিট সাম বলা হচ্ছে, নিজেদের মধ্যে যোগ। 4 6 যোগ করলে 10 আসছে, 10 এর 1 আর 0 যোগ করলে 1 আসছে। তাহলে এদের মধ্যে একটাই সংখ্যা আছে, আর 9 গুলোকে আমরা অ্যাজ এ 0 হিসেবে কাউন্ট করব। ঠিক আছে, যখন ক্যালকুলেশন আমি গুণ করলাম না, এটা বড় বড় কোশ্চেনে কাজে লাগে। 9 আর 9 বাদ, 3 আর 6 যোগ করলে 9 আসছে, 9 বাদ 8 পড়ে থাকলো, হবে না। 3টে 9 বাদ, এখানে 4 6 10 আসছে, মানে 1 পড়ে থাকছে, এটাই হওয়ার সম্ভাবনা বেশি। বাকি এটা এটা বাদ, 8 8 এ 16, 16 আর 6 22, 2 দিয়ে 4 আসছে, ডিজিট সাম করলে এটা 4 আসছে, এটা ডিজিট সাম করলে 8 আসছে, আর এটা ডিজিট সাম করলে কত আসবে দেখো, 9 9 3 6 4 আসছে, একটাই 1 আসছে। এবার তুমি ক্যালকুলেট করো, এই দুটোকে গুণ করো, গুণ করে দেখো এটাই আসবে। তুমি বলবে স্যার নান অফ দিসও তো আসে, নান অফ দিসও হয় না, থাকে অপশন, বাট এরকম টাইপের কোশ্চেন নান অফ দিস হয় না। তুমি করে দেখো, এটা অ্যান্সার 99946ই আসবে, হয় না, খুব কম আসে। তাও তুমি একবার ইউনিট ডিজিট চেক করে দেখে নিতে পারো, তো 2 আর 3 সবগুলোতে 6 ছিল। ডিজিট সাম প্লাস ইউনিট ডিজিট করেই
আমরা অনেক ক্যালকুলেশন স্পিডে তৈরি করতে পারবো। ডিজিট সামের কনসেপ্ট হচ্ছে 9 কে অ্যাজ এ জিরো হিসাবে নেব। কেন 9 কে অ্যাজ এ জিরো হিসাবে নেব? কারণটা হচ্ছে 9 কে জিরো হিসাবে নেওয়ার মেন কারণ হচ্ছে, ধরে নাও 59 আছে, তো ডিজিট সাম করলে কত হয়? 5 আর 9 যোগ করলে 14, যোগ করলে 5, তাহলে 9 যদি বাদ দিয়ে দিতাম তাও তো 5 আসতো, শুধু তাও তো 5 আসতো, তাই জন্য 9টাকে জিরো হিসাবে নেওয়া হয়। ঠিক আছে, তো ডিজিট সাম পরে না হয় আমি একবার ডিজিট সামের উপর ডিপেন্ড করে কিছু কোশ্চেন আমি করিয়ে দেবো তোমাদের। আপাতত ডিজিট সাম ইউনিট ডিজিটটাকে এইভাবে এই কোশ্চেনের উপর ডিপেন্ড করে রাখো। এরপরে দেখো এখানে বলেছে 3 নাম্বার কোশ্চেন, এটা 2 নাম্বার হয়ে গেল। হোয়াট ইজ লিস্ট নাম্বার অ্যাডেড টু এত টু মেক ইট পারফেক্ট স্কোয়ার? এটাকে ডিভিশন মেথডে আমাকে পারফেক্ট স্কোয়ারটাকে বের করতে হবে। কিভাবে ডিভিশন মেথডে বের করবো দেখো, 4042 স্কোয়ার বলেছে, পারফেক্ট স্কোয়ার নয়, এই সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার নয়। কেন না বলে দিয়েছে কোশ্চেনে, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার অ্যাডেড, এর সঙ্গে আরো কত যোগ করলে সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার হবে, এটা বলেছে। ঠিক আছে, তো এটাকে আমি পারফেক্ট স্কোয়ার নয়, তাহলে আমি দেখো লাস্ট থেকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বের করব এবং লাস্ট থেকে 2, তাহলে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বের করো কিভাবে হবে, 6 6 36, কাছাকাছি স্কোয়ার নাম্বারটা নিলাম, 40-এর কাছাকাছি স্কোয়ার, 6 6 36, 36, বিয়োগ করো আছে 4, এবার নামবে দুটো একসঙ্গে 42, আর এইখানে কত হয়ে যাবে, এটাকে 2 দিয়ে গুণ হয়ে যাবে, ইন্টু 2 হয়ে যাবে, 6 সংখ্যাটা যেই থাকবে 2 দিয়ে গুণ হবে, তো 6 কে 2 দিয়ে গুণ করলে 12, তাহলে 12 5 12 60 কত আসছে, 3 5 4 48, যে 3 দিয়ে গুণ করি, যদি ধরো আমি 3 দিয়ে গুণ করি, 12 3 নিলে এখানেও 3 নিলে এখানেও 3 হয়ে যাবে, তো 12 3 ইন্টু 3, তাহলে কত হয়, 3 3 9, 3 3 দুগুণে 6 আর 3 1 3, কম হয়ে গেল, তাহলে 4 দিয়ে নিই, তাহলে 1 2 4 আবার 4, তাহলে যখন 4 4 4 4 16 6 দেখলে 1, 4 দুগুণে 8 1 9, 4 1 4, তাহলে দেখো, তাহলে এক ঘর বেশি নিতে হবে, কম নিব না, বেশিই নেব। কেন, আমি এখানে 64 এ নিলাম আর এখানেও 4 নিলাম, তাহলে 4 দিয়ে গুণ করে আমার এখানে কত আসলো না 9496, তাই তো, তাহলে আমি এখানে 496 বসিয়ে দেবো, বাট ক্যালকুলেশন করব হচ্ছে এটা থেকে এই দিকে যেতে হবে, ক্যালকুলেশন বিয়োগ করব। কেন, কারণ আমাকে তো বেশি নিতে হবে না, লিস্ট নাম্বার অ্যাড করতে বলেছে, তার মানে অ্যাড করতে বলেছে মানে আমাকে বেশি নিতে হবে, তো বেশি নিলাম, তাহলে আমি এখান থেকে ইজিলি বেরিয়ে যাবো, যেটা 64 স্কোয়ার বেরোবে। তাহলে এখানে কত মেক ইট পারফেক্ট, তো হোয়াট ইজ লিস্ট নাম্বার অ্যাডেড, কত অ্যাড করতে হবে না 496 আর 442 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আসছে 4 আর এখানে 5, 54, তাহলে অ্যান্সার আসবে অপশন এ 54। ঠিক আছে, আশা করি এই কোশ্চেনটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে আরো একটা জিনিস আমি অ্যাড করে দিই, তাহলে যদি এই সংখ্যার মধ্যে এরকম কোনো কথা বলতো যে হোয়াট ইজ লিস্ট নাম্বার সাবস্ট্রাক্ট টু এত টু মেক ইট পারফেক্ট স্কোয়ার, যদি সাবস্ট্রাক্ট থাকতো, যদি সাবস্ট্রাক্ট থাকতো, বিয়োগ থাকতো, তাহলে কি করতাম, 4042 নিলাম, এখানেও একই রকম ভাবে 6 6 36, হ্যাঁ 6 6 36 তোমরা করলে, তারপরে তোমরা বিয়োগ করলে 4 4 2, তাহলে এখানে 6 দুগুণী 12, এখানে কিন্তু আমি 3টাকে অ্যাড করব, 3টাকে অ্যাড করব, এখানেও 3টাকে নেব এবং এখানে 369 নেব এবং এখানে বিয়োগ করব, 9 3 12, 6 কে 7, 7 7 14, 73, তাহলে কোশ্চেনটা হবে এই সংখ্যাটার সঙ্গে, দেখো ব্যাপারটা হচ্ছে 4042 থেকে যদি 73 বাদ দেওয়া হতো, তাহলে যে সংখ্যাটা পড়ে থাকবে কত থাকবে, 12 3 মানে 9, 7 একে 8 8 আর 8 6 14, 1 আর 9, তাই তো, না না 1, হ্যাঁ 9, না না ভুল হলো, 14 এখানে 1, এখানে 9 আসছে আর এখানে 3 আসছে, 3969 যে সংখ্যাটা পাচ্ছি, তো 3969 যেটা 63 এর স্কোয়ার হচ্ছে, ঠিক আছে, 3969 সংখ্যাটাই হচ্ছে যেটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তার জন্য 73 যেটা থাকলো
সেটা আমি বাদ দেব, কারণ সাবস্ট্রাক্ট যদি বলে তাহলে এই কাজটা করব, কিন্তু যখন অ্যাড বলেছে তার মানে এর সঙ্গে বলতে গেলে যে মেন যে সংখ্যাটা হবে যে 4042 এর সঙ্গে 54 যদি যোগ করি, মানে এখানে 54 আসছে বিয়োগ করে, এই 54 যদি যোগ করি, তাহলে সংখ্যাটা আসছে 6904096। এটা হয়ে যাবে 64 এর স্কোয়ার, 64 এর স্কোয়ার হয়ে যাবে এই সংখ্যাটা। এবং এটা হচ্ছে এই 54 যোগ করতে হবে অ্যাড, আর এখানে 73 বিয়োগ করতে গেলে এইভাবে করতে হবে। 73 বিয়োগ করাটা খুব সহজ, নর্মালি করে নিলাম। যোগ করতে গেলে এটা একটা সংখ্যা বাড়িয়ে নিতে হয়। আশা করি কোশ্চেন গুলো মন দিয়ে বুঝতে পেরেছো। পরে কোশ্চেনে যাই। একই কোশ্চেন, আমি যেটা এক্সট্রা করে করতে চাইলাম এটাই করতে চেয়েছি। চলো 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বলো কত হচ্ছে। অপশন সি। অপশন সি আসছে, বাকিদের দেখি অ্যান্সার তো দেখে নি, আগে হয়ে যাবে। 4 এর অপশন হচ্ছে সি, হ্যাঁ 4 এর অপশন সি আছে, এটা সি আসছে, এটা ঠিক আছে, তাহলে আমি এটা করালাম না, এটা আগের কোশ্চেনের মতোই আছে, অপশন সি হবে এটা অ্যান্সার। আচ্ছা, এবার 5 নাম্বার কোশ্চেনটা করো, এটা বোঝানোর আছে। করো 5 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার বের করো। এতক্ষণ লাগছে? এতক্ষণ লাগবে না, শর্টকাট অ্যাপ্লাই করতে হবে এগুলোতে।
স্পিড আনতে হবে, যেমন করেও প্রত্যেকটা কোশ্চেন যদি তোমার মনে হয় যে না যতই তুমি তাড়াতাড়ি করছো ক্যালকুলেশন তোমার 1 মিনিটের মধ্যে চলে যাচ্ছে, কোশ্চেন বাদ দিয়ে দাও, এক্সামে তুমি করতে পারবে না ওই কোশ্চেনগুলো। ঠিক আছে, ওই কোশ্চেনগুলো করতে পারবে না, ক্যালকুলেশন তোমাকে শিখতে হবে। দেখো এইটার ক্যালকুলেশন কি আছে এখানে একটু বোঝাই। দ্য সাম যোগ করতে বলেছে অফ 33% অফ এ নাম্বার অ্যান্ড 14% অফ সেম নাম্বার, মানে 33% অফ এক্স ধরলাম প্লাস 14% অফ আবার সে এক্স সেম সংখ্যা, তাই তো, ইকুয়াল টু তোমার 3055। দেখো একটু বোঝার চেষ্টা করো, এই এক্স মানে তো 100%, এটাও 100%, তাহলে অত না ভেবে এই দুটোকে যোগ করে দাও, কারণ 33% আর 14% যোগ করলে কত হয় 47, 47% ইকুইভ্যালেন্ট টু 3055, তাই না? 47%ই তো হচ্ছে 3 আর 4 7 আর 3 3 আর 3 একে 4, তাহলে 47, কারণ একই সংখ্যা 100 এর 33 আর 100 এর 14, তাহলে বেসিক্যালি তো 47ই হচ্ছে, 47% ইকুয়াল টু 3055। ঠিক আছে, তাহলে 72% তাহলে কত হবে, তাহলে এখানে 47 দিয়ে ডাইরেক্টলি ভাগ করে দাও এই সংখ্যাকে। আচ্ছা 47 তো এটা তো প্রাইম নাম্বার, তো এটা দিয়ে তো ডাইরেক্টলি ভাগই করতে হবে, আর কোনো অপশন নেই। এই ক্যালকুলেশনগুলো তোমাকে একটু করতেই হবে, কিচ্ছু করার নেই এই জায়গায়। আর কোনো উপায় বের করা যায় কিনা, 50 দিয়ে কাটো, নিয়ে 3 বিয়োগ করো, যদি আমি এটাকে 50 ভাবি, 47 ইন্টু 2 যদি করি তাহলে কত আসে, 7 7 14, 7 7 4 4 8, 94, 72 এর কাছাকাছিও আসছে না, ভাগ করতে হবে, আর কোনো অপশন নেই। তাহলে 47% অফ এত ভাগ করে দাও, ভাগ করলে কত আসছে, 47 দিয়ে যদি ভাগ করি তাহলে 1% বেরিয়ে যাবে, কত 65 আসছে, তাহলে 1% ইকুয়াল টু 65 আসছে। ঠিক আছে, তাহলে 10% ইকুয়াল টু কত 650 আসছে, আমার চাই 72%। ঠিক আছে, তাহলে 30% বিয়োগ করে দাও 100 থেকে, মানে 100% মানে কত হবে 6500, মাইনাস 30% মানে কত হবে 3 5 0, 3 5 15, ও 30% বলেছি 300 তো, আচ্ছা 10% মানে এত, 30 দিয়ে গুণ করে একটা 0 আছে, আর 65 কে 3 দিয়ে গুণ করতে হবে, তাই তো, 3 5 15 1, 318 আর 19, 1950, এটা বিয়োগ করে দাও কত আসছে 0 5 9 কে 10 5 আর 1 4550। এবার কি এটা 30%, আরো এটা বেশি কমিয়ে দিয়েছি, আরো 2% বাড়তো, মানে 65 65 যোগ করে দাও এখানে আর কি, মানে এইভাবে ক্যালকুলেশন গুণও করতে পারো, গুণটাকে অ্যাভয়েড করার জন্যই বললাম, ক্রস মাল্টিপ্লিকেশনও করতে পারো। তো 65 আর 65 হচ্ছে 12 13, 7 7 14, 130, 130 যোগ করে দাও 0864680, আচ্ছা 4680। আচ্ছা ঠিক আছে, তো এই ব্যাপারটা করতে পারো, অথবা তুমি যদি মনে করো যে না আমার কাছে অত প্র্যাকটিক্যাল মাথায় যাব না, তাহলে 33% অফ এক্স, 44% অফ 14% অফ এক্স, তো এভাবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। আমার মনে হয় এটা বেস্ট অপশন। এটা হয়তো একটু এত এত ক্যালকুলেটিভ হয়তো দেবে না তোমাকে, হয়তো কোনো না ভাবে ক্যালকুলেশন করে হয়তো 50 চলে আসলো। ঠিক আছে, এইভাবেই দেবে এক্সামে, এটা একটু এক্সামের একটু টাফ জায়গায় নিয়ে গেছে যা কোশ্চেনগুলো, তো এক্সাম থেকে একটু টাফ জায়গায় নিয়ে গেছে, কনসেপ্টটা বোঝা যাবে আর কি ভালো মতো করে। কঠিন কোশ্চেনে কনসেপ্ট বোঝা যায়, সহজ কোশ্চেন তো মুখে মুখে হয়ে যায়, কনসেপ্ট বোঝার চেষ্টাই করা হয় না। যখন তুমি কোশ্চেন ভুল করবে তখনই তুমি বুঝতে শুরু করবে, যদি ভুল না করো প্রত্যেকটা শিখে যাও প্রত্যেকটা হয়ে যায় তাহলে তুমি শিখবে না, তোমাকে ভুল করেই কনসেপ্টটা আরো শর্টে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো স্যার এটা তো 10% থেকে 70% বের করে আর 1% থেকে 2% বের করে প্লাস করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওটাই তো করলাম, ও ওটাই তো করলাম, এটা তো 2%, আর এইখানে এটা কত করলাম, এটা 70%, তাই না? ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ 30%।
আচ্ছা 6 নাম্বার কোশ্চেন দেখো, if 64 is subtract from the number then it reduce 36% of itself. ব্যাপারটা বোঝো, 64 is subtract from a number, একটা নাম্বার থেকে 64 বিয়োগ করলো, then it reduce 36% of itself. itself মানে 100%, তাই না? তো 100% থেকে 36% কমালো মানে 64 কমালো, মানে কোনো কোনো সংখ্যা থেকে 64 বিয়োগ করলো মানে 36 কমালো, এরকম একটা ব্যাপার, তাই হচ্ছে। তাহলে তুমি নর্মালি সহজে এখান থেকে একটু যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে বুঝতে পারবে যে 36% ইকুয়াল টু 64। তো অফ ইটসেলফ, দেন হোয়াট ইজ দ্য 4/5 অফ দ্যাট নাম্বার। তাহলে এখান থেকে দ্যাট নাম্বার বলতে নাম্বার তো 100%, সবসময় নাম্বার তাহলে ওই 100%ই আছে। তাহলে এখান থেকে 100% বের করে 4/5 বের করে নেবে। তাহলে এখান থেকে 100% বের করা যাবে কি? দেখো তো 8 দিয়ে 8 এর যদি 4টে 32 চলে আসে, 4 দিয়ে করো তাই, 4 একে 4, 4 4 6 24, আর 4 দিয়ে করলে 4 নং 36, 9% হচ্ছে 16। হ্যাঁ 9% মানে 16। তাহলে এরকম করো, অতএব 100% কত হবে? 100% হবে 16 ইন্টু 100 বাই 9। তাহলে এটা হচ্ছে সংখ্যা, এর সঙ্গে 4/5 গুণ করতে বলেছে। হোয়াট ইজ দ্য 4/5 অফ দ্যাট নাম্বার? তাহলে 1600 বাই 9 ইন্টু 4/5 কত আসছে? 4 16 64 আর 45, 64/45 তাহলে ফ্র্যাকশনে যদি যাই 45, এক পূর্ণ কত আসে? কাটছে কি কোনো সংখ্যা দিয়ে? না, 45 যদি বের করে দিই তাহলে তোমার থাকছে হচ্ছে 5 আর 4 এখানে 19, 19/45। তাহলে অ্যাপ্রক্স আসছে মনে হয় হচ্ছে 6 এর অ্যান্সার সি দেওয়া আছে 80। হোয়াট ইজ দ্য অফ দ্যাট নাম্বার? 80 হবে 4/5 অফ দ্যাট নাম্বার। আচ্ছা 4 নং 36, এটা যদি 4ই ভাবি তাহলে কত সুন্দর হয় দেখি তো, এক সেকেন্ড দাঁড়াও, এই জায়গাটা আমি একটু ভালো মতো করে করে দিই। তাহলে হয়তো এত ক্যালকুলেশন আমি করে বসেছি, এত ক্যালকুলেশন করার দরকার নেই। এটাকে যদি এইভাবে করা যায় যে 64, এটা তো বোঝা গেছে যে 36%টাই হচ্ছে 64, কারণ একটা 64 is subtract from the number, এটা 100%, then it reduce 36% of itself, 100% থেকে 36 কমলো, তাহলে 36 equal to 64। তাহলে 100% কত হবে? তাহলে 100% মানে নাম্বারটা হয়ে গেল তোমার 64 ইন্টু 100 বাই 36, তাই তো? তাহলে এবার আমাকে বলেছে এই সংখ্যার সঙ্গে দেন হোয়াট ইজ 4/5 অফ দ্যাট নাম্বার। তাহলে এর সঙ্গে 4/5 তুমি করে দাও। তাহলে এর সঙ্গে আমি যদি 4/5 করে দিই তাহলে এবার যা ক্যালকুলেশন হবে যেটা হয় একই আসবে, 4 নং 36 একই আসছে, তাই না? 5 20 100, আর তো কাটছেও না। তাহলে কত আসছে? কত? 4 দুগুনি 8, 6 দুগুনি 12, 0 9। কোশ্চেনটা কোথাও ভুল করেছি। আচ্ছা এই কোশ্চেনটা বইয়ে যেটা লিখেছে এটা তো সেম জিনিসই তো দাঁড়াচ্ছে, তাও বইটাতে যেটা সমীকরণ যেটা দিয়েছে
যে x যদি নাম্বার ধরা হয়, বই তো বড় করেই করেছে, x মাইনাস 64, x সংখ্যার 64 দিয়ে বিয়োগ করেছে ইকুয়াল টু x এর 36%। ও x এর ইট রিডিউস 36 লিখেছে তো, আর এখানে x এর 36% কেমন করে হয়? যাই হোক 36 ইন্টু এক্স বাই 100 করেছে, তো এটা কি সমীকরণ হবে? x মাইনাস 64 এটা তো বুঝতে পারলাম সাবস্ট্রেট ফ্রম নাম্বার, দেন ইট রিডিউস 36% অফ itself, তো 30 itself এর সঙ্গে 36% কিন্তু এটা রিডিউস বলেছে তো, তো এইটা সাবস্ট্রেট ফ্রম নাম্বার, দেন তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করেছে, x এর ভ্যালু 100 দাঁড়িয়েছে, ঠিক আছে। আচ্ছা আমি এটা এভাবে রাখলাম, চেষ্টা করব করো দেখি এই কোশ্চেনগুলো। তোমাদের মনে একদিনে শেষ হবে না এই কোশ্চেনটা, ব্যাপারগুলো আরো একদিন লাগবে, অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে। করো এই কোশ্চেনটা, করো 7 নম্বরটা। তোমাদের পরের দিন কোনো অ্যাসাইনমেন্ট আমি দিচ্ছি না, যতক্ষণ পর্যন্ত এটা আমি কমপ্লিট না করবো ততক্ষণ পর্যন্ত অ্যাসাইনমেন্ট দেওয়ার মানে হয় না, কারণ শর্টকাট জিনিসগুলো তো দেখিয়ে দিতে হবে, নাহলে অ্যাসাইনমেন্টে তো বড় হয়ে যাবে, তোমাদের প্র্যাকটিস করতে পারবে না। তো এটা দেখিয়ে দেবো, আজকে হয়তো কমপ্লিট হবে না, অনেকগুলো কোশ্চেন নেওয়া আছে, পরের দিনে কমপ্লিট হয়ে তারপর পরের দিন হয়তো রেশিও প্রপোর্শন আর নাম্বার সিস্টেমের অ্যাসাইনমেন্টটা করাবো, আর আগের দুটোর অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, তোমরা কিন্তু ওগুলো কমপ্লিট করতে থাকো, ঠিক আছে। চলো এই এই তিনটে কোশ্চেন করিয়ে দিই, তিনটে কোশ্চেন করিয়ে আজকে আমি ক্লাসটা অফ করবো। নাও 7 নাম্বার কোশ্চেনটা দেখো, if the difference between a number and 3/5 of same number 75 হবে স্যার। 75 আসছে, বাকিদের? হ্যাঁ স্যার 75 ই আসছে। চলো তাহলে এটা করা দরকার। 8 নাম্বার, 7 নাম্বারের অ্যান্সার আমি দেখে নিই। 7 এর অ্যান্সার এখানে দেওয়া আছে বি, অপশন বি 75, ঠিক আছে। If the difference between number and 3/5 of same number, নাম্বার থেকে দেখো, নাম্বার মানে হচ্ছে 5 5, এটাই এটা এক, এটাই 100% সব সেম, তাহলে এখান থেকে অটোমেটিকই বলে দেবো যে 4/5 30, মানে 4 মানে হচ্ছে 30, সরি 3/5 মানে হচ্ছে 5 থেকে 3 বাদ দিলে 2/5, তার মানে 2 মানে হচ্ছে 30, 2 মানে 30, তাহলে 5 মানে কত, ইন্টু 15, ইন্টু 15, 5 15 75, অ্যান্সার, তাই না? 7 নাম্বার। 8 নাম্বার করো, বলো। The product of two consecutive even number হচ্ছে এত, what is the greatest number? Two consecutive even number, এটা কি করা যায় কোশ্চেনটা? The product of two consecutive even number হচ্ছে 8648, what is the greatest number? অপশন টেস্ট করো, সব থেকে ভালো হবে। 2, 2 এর পরের সংখ্যা 2 আর 4, 4 দুগুণে 8, 4 গ্রেটেস্ট নাম্বার বলেছে তো, গ্রেটেস্ট, তাহলে গ্রেটেস্ট যদি হয়, এটা যদি 2 গ্রেটেস্ট হয় তাহলে 2 এর আগের ইভেন সংখ্যাটা কত হবে? এটা কনজিকিউটিভ বলেছে, তাহলে এর আগের সংখ্যাটা 90, 90 আর 92, তাহলে লাস্টে তো 0 আসার কথা, তাহলে সেটা হবে না। 4 আর আগে 2, 4 আর 2 এ 8 আসছে, ইভেন ডিজিট 8 আসছে, মানে 92 আর 90, এটা 90 হয়ে যাচ্ছে, 90 আর 92, 92 আর 94, এটা 94 আর 96, আর এটা হচ্ছে 84 আর 86, তাহলে 4 6, 4 6 24, লাস্ট ইউনিট 4 আসছে, 4 6 24, লাস্ট ইউনিট 4 আসছে, 4 দুগুণি 8, লাস্ট ইউনিট 8 আসছে, তাহলে অবভিয়াসলি 94 টাই হওয়ার সম্ভাবনা বেশি। অপশন চুজ করুন, এখানে অ্যান্সার কত আছে? 8 এর অ্যান্সার বি আছে, তাহলে এইভাবে আমি অপশন টেস্ট করে জাস্ট কনসেপ্টটা বুঝে নাও। ইভেন নাম্বার দুটো জোড় সংখ্যা হবে, তার মানে একটা এখানে অ্যান্সার অনুযায়ী 92 হলে আরেকটা 94 আসছে, আর আমাকে গ্রেটেস্টটাই চেয়েছে না, যেটা বড় সেটাই চেয়েছে, গ্রেটেস্ট চেয়েছে,
তার গ্রেটেস্ট 94 আসলে তার আগের সংখ্যাটা 92 আসবে। তাহলে লাস্ট ডিজিট গুলো যদি গুণ করি, 2 আর 4 গুণ করলে 8 আসছে। আমাকে লাস্ট ডিজিটটা ধরে ধরে করতে হবে, এবং অবভিয়াসলি লাস্টের ওইটা বাদ দিয়ে আর কোনোটাই মেলোনি। আর নান অফ দিস গুলো হয় না বেসিক্যালি, ঠিক আছে। তাও একটা চেক করার জায়গা চলে আসলো, আমি এখান থেকে আর কিভাবে খুঁজবো? এবার ফ্র্যাকশন বের করে করে করাটা কি দরকার? মানে দেখো, ব্যাংকের এক্সামে তুমি এটা মাথায় রাখো যে আমার কাছে সময় খুবই কম, খুবই কম। মানে তুমি যদি পেন নিয়ে বসে গেলে, খাতা পেন নিয়ে, তাহলে আর হলো না। তোমাকে মুখে মুখে করতে হবে ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমাম অপশন টেস্ট করে চেষ্টা করতে হবে। না হলে খাতা পেন বাদ দিয়ে ভাববে যে না আমি পুরো চ্যাপ্টার পুরো শেষ করবো, ম্যাথের যতগুলো কোশ্চেন কটা পারি দেখি, এইরকম জিনিসগুলো করতে হবে। তো না হলে হবে না, মানে না হলে 40টা কোশ্চেন, 40 বলছি, টোটাল 80টা কোশ্চেন আছে, আর টাইম 45 মিনিট। আমি 45 থেকে 40 মিনিট ধরলাম, কারণ কি কোনোভাবে 5 মিনিট বেরিয়ে গেল। 80টা স্যার কোশ্চেন, পরেরটা 49 হবে সি। 30 সেকেন্ড করে এক একটা নাম্বার তোমার 30 সেকেন্ড করে চলে আসছে, এইভাবে তোমাকে করতে হবে। সি আসছে, if the sum of 4 consecutive odd number is 148, সাম বলেছে, find the largest number। এটা 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 একটা ভাবে করা যায়। চারটে সংখ্যার যোগফল, তাহলে চারটে সংখ্যার অ্যাভারেজ কত হবে? 4 দিয়ে ভাগ করে দাও, 4 4 16, 4 6 24, 46। তাহলে অড নাম্বার, তার মানে এটা মাঝখানে হলে অড নাম্বার হচ্ছে 45, 43, 47 আর 49। চারটা অড নাম্বার বেরিয়ে গেল। ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার, 49। অ্যাভারেজ সবসময় মাঝখানের সংখ্যাটাই হয়। আর অন্যভাবে কি করা যায়? আর অন্যভাবে করা যায়, যেটা মেইন প্রসিডিওর, যেটা সেটা হচ্ছে ধরো একটা সংখ্যা x ধরলাম, একটা সংখ্যা x প্লাস 2, একটা x প্লাস 4, একটা x প্লাস 6, তাই না? 2 4 6 একটা করে বাড়লো। তুমি বললে যোগ, এটা তো অসুবিধা নেই, এখানে 1 ধরলে এটা 3 5 7 বেরোচ্ছে, তাই না? তাহলে x এর ভ্যালু, তাহলে এই সবগুলো যোগ করলে, মানে সবগুলো যোগ করলে কত হয়? 4x প্লাস 12 ইকুয়াল টু 184। তাহলে এখান থেকে x এর ভ্যালু দেখবে বেরোবে 43 বেরোবে। তো 43 বেরোলে এইভাবে x প্লাস 43 প্লাস 6 49 অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে অ্যান্সারগুলো করো। আজকে এতটুকুই ছেড়ে দিলাম, পরে আমি কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, ভিডিও তোমাদের দিয়ে দিচ্ছি, বাকি কোশ্চেনগুলো তোমরা ট্রাই করো। আর পরের দিন বাকি কোশ্চেন অনেকগুলোই আছে, রেশিও প্রপোর্শনের ব্যাপারগুলো আছে। তাহলে এর পরের দিন আমাদের কোয়ান্টিটিভ অ্যাক্টিভিটি চলবে, ঠিক আছে, নাম্বার সিস্টেমে চলবে। চলো তাহলে আজকের ক্লাসটা আমি এখানে অফ করে দিচ্ছি। স্যার আপনি বলেছিলেন যে ওই